মাঘ মাসের ভরা সন্ধে, কনকনে শীতে শরীরের মাংসপেশির সাথে অস্থি পর্যন্ত কেঁপে উঠছে। কোনো মতে গায়ের শালটা মাথা দিয়ে পেঁচিয়ে মুখ পর্যন্ত ঢেকে নিয়েছি, যাতে নিজের তপ্ত নিঃশ্বাসটুকুতে ক্ষণিক আরাম পাওয়া যায় আর কি। আমার মতোই একই অবস্থায় গা ঘেঁষে বসে রয়েছে কিশোরী, কিন্তু তারানাথ সে দিব্য রয়েছে। শীত তাকে কোনো মতেই কাবু করতে পারেনি। একখানা সামান্য শালে কেমন শীতকেই কাবু করে ফেলেছে সে। সাথে নিজেকে আরও চাঙ্গা রাখার জন্যে পছন্দের একখানা সিগারেটও ধরিয়ে নিয়েছে। উত্তরে বাতাস হু হু করে বইছে। চাদরের ফাঁক দিয়ে কোনো ক্রমে এক মুঠো বাতাস এসে চোখে লাগলেই মনে হচ্ছে ধারালো ছুরি এসে বিঁধছে। শীতের প্রখরতায় কিশোরী আরও আমার গা ঘেঁষে বসে কাঁপা কাঁপা গলায় বলে, এখন তো মনে হচ্ছে নিবারণ চক্রবর্তীর কথা রাখতে এই একদূর নেমন্তন্ন না খেতে এলেই ভালো হতো। কিশোরী কথাখানা খুব একটা ভুল বলেনি। নেমন্তন্ন বাড়িতে সময় মাফিক সব কিছু হবে না, এটা আমাদের আগেই বোঝা উচিত ছিল। তাই কিশোরীর কথা শুনে আমিও বলি, ঠিকই বলেছ। আসলে উনি সেদিন তারানাথকে এমন করে বলেছিলেন, আর তাছাড়াও বিয়ে বাড়ির এমন নেমন্তন্ন কি আর ছাড়া যায় নাকি বলো? আমাদের দুজনের কথার মধ্যেই তারানাথ বলে, শীতকালে বিয়ের ভোজ খাবে আর শীতের মধুরতা আস্বাদন করবে না, তা তো হয় না। ঠান্ডায় এমনিতেই হাত পা বরফ হয়ে উঠেছে, তার উপর শীতের মধুরতা আস্বাদনের কথা শুনে কিশোরী বলে, হ্যাঁ সেই তো, আপনি খেলেন কোথায়? খেলুম তো আমরা। কিশোরীর কথা শুনে তারানাথ সশব্দে হেসে ওঠে। তারানাথের হাসি শুনে কিশোরী বলে, ভুল কি বললাম আমি? তাও ভালো অন্যান্য স্টেশনের মতন এই স্টেশনটা একেবারে ফাঁকা না। যাত্রীদের জন্য বসার একটা ছোট্ট হলেও এরকম একটা ঘর রয়েছে। চারিদিক ফাঁকা হলেও মাথাটুকু তো বাঁচবে। নইলে হিমে স্নান করতে হতো। কিশোরী কাঁপতে কাঁপতেই কথাগুলো বলছে। তার মধ্যেই তারানাথ স্টেশনের পাশে পড়ে থাকা বেশ কয়েকটা গাছের শক্ত ডাল আর কিছু পাতা জড়ো করে নিয়ে আমাদের কাছে আসে। কিশোরী পাতা আর গাছের ডালগুলো দেখে একটু উৎফুল্ল কণ্ঠেই বলে, এই জন্যই আপনার কোনো জবাব হয় না ঠাকুরমশাই। আমিও ভাবছিলাম এই মুহূর্তে একটু আগুন ভীষণ দরকার। কিশোরী, যা দরকার তা নিজেকেই করে নিতে হয়, নইলে তা অসম্পূর্ণ রয়ে যায়। আর আত্মার ইচ্ছে কিন্তু অসম্পূর্ণ রাখা মোটে ভালো কাজ নয়। তারানাথের মুখে আত্মা, ইচ্ছে, অসম্পূর্ণ এই শব্দগুলো শুনলেই মনে হয় আবার কোনো একটা রোমহর্ষক গল্প শুনতে চলেছি। তাই আমি বলে ফেলি, এখন যদি সেই গল্পের মতো গাছের ডালে চেপে আপনার মটলেনের বাড়িতে পৌঁছে যাওয়া যেত, তাহলে কি ভালোটাই না হতো। আজ রাতে নিজের বাড়ি না ফিরতে পারলেও ওখানে বসে একখানা দমদার গল্প তো শুনতাম। আমি গল্প বলতেই তারানাথ একটু কঠিনভাবেই বলে উঠল, গল্প নয়, এগুলো মোটেই গল্প নয়। যা বলি সবই এক একটা ঘটনা, সে তো এখানেও শোনা যায়। তুমি বললে না গাছের ডাল, তাহলে আজ এক গাছেরই কথা শোনো। একটা গাছ কিভাবে জনমানব জীবনে কালো ছায়া বিস্তার করে সেটাই বলি শোনো। ঘটনার বিবরণের প্রথম লাইন বলতে বলতেই তারানাথের মুখের চোয়াল শক্ত হয়ে যায়। চোখে লক্ষ্য করা যায় ঘন ঘোর বিষণ্ণতা। দাড়ি গোফে ভরা দুটো ঠোঁটের মাঝে একখানা পাসিং শোয়ের সিগারেটে আগুন ধরিয়ে সেই আগুনটাই সামনে জড়ো করা গাছের ডালপাতায় লাগিয়ে দেয়। শিশিরে সামান্য পাতাগুলো জুড়িয়ে থাকলেও আগুন ধরতে বেশি সময় লাগেনি। প্রথমে পাতা আর তারপর কাঠটা নিজেই নিজেকে আগুনে বিলীন করে দেয়। আগুনের তাদ গায়ে লাগলে চোখ স্থির হয়ে যায় তারানাথের দিকে। সেও আমাদের পাশে বসে বলতে শুরু করেছে, মাঘের শীতের রাতে কাঠ পাতা পোড়ার হালকা ফটফট শব্দ আর তার গুরুগম্ভীর কণ্ঠস্বর এক অভিনব আবহ তৈরি করেছে। আবারও এক নতুন ভয়াবহ ঘটনার বিবরণে ব্যস্ত হয়ে তারানাথ বলতে শুরু করেছে, সেও এমন এক শীতকাল,
আমি প্রান্তিকে গিয়েছিলুম আমার এক পরিজনের ডাকে। তো সেখান থেকে কাজ মিটিয়ে ফিরব, ঠিক সেদিন সকালেই পাশের গ্রাম বাতাসিপুরের একজন বিরাট এক সমস্যা নিয়ে হাজির হলো। সেও যদিও আমার পূর্ব পরিচিত। একবার মকর স্নানে গিয়ে তার সাথে আমার আলাপ হয়েছিল। আর এই গাঁয়ের বামুন ঠাকুরের কাছের থেকে আমার প্রান্তিকে হরিহর চাটুর্যের বাড়িতে আসবার খবরটা পেয়েই সে ছুটে এসেছে আমার কাছে। আর পরিচিত একজন বিপদে পড়েছে সেটা শুনে আমার আর সেদিন বাড়ি ফেরা হয় না, যেতে হয় বাতাসিপুর। যদিও সেবার আমার বাতাসিপুরে যাবার সঙ্গী হয়েছিল এই হরিহর চাটুর্যে। বাতাসিপুরে তখন শুরু হয়েছে এক আজব তাণ্ডব, যে তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে সমগ্র গ্রামবাসী। শুধু গ্রামবাসী বললেও ভুল বলা হবে, আশেপাশের গ্রামের লোকও যথেষ্ট শঙ্কায় পড়ে রয়েছে। হরিহর চাটুর্যকে সাথে নিয়ে বাতাসিপুরের সেই পূর্ব পরিচিতের বাড়িতে গিয়ে দেখলাম গোটা গ্রাম এসে দাঁড়িয়ে রয়েছে তার বাড়িতে। গায়ের লোকেদের মুখগুলো দেখেই আমি বুঝেছিলাম সমস্যা ভীষণ ভয়াবহ। আমি সেখানে পৌঁছনো মাত্রই তারা আমায় ছেঁকে ধরে। বেশ কিছুজন তো পায়েই পড়ে যায়। তাদের মধ্যে একজন বলে, আমাদের বাসান ঠাউর, ও ফিরে এসেছে ও আমাদের সবাইকে মেরে ফেলবে ঠাউর, আমাদের বাসান। ওর কথা শুনে আমি একটু অবাক হয়েই জিজ্ঞেস করি, কে ফিরে এসেছে, কার কথা বলছে ওরা? আমার কথার উত্তরে একজন সত্তরোত্তর প্রৌঢ় আমার সম্মুখে এসে বলে, বাবা ঠাকুর, ওই পুঁতিরামের কাছে আমি তোমার কথা অনেক শুনেছি। পারলে তুমি পারবে বাবা। হ্যাঁ, সেসব না হয় ঠিক আছে, কিন্তু সকলে কার ফিরে আসার কথা বলছে? আমার কথা শুনে পৌর একটু থমকে গেলেও তার পিছনে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক মহিলা বলেন, গাছচালা ডাকিনি। এর আগে ভূত প্রেত অপশক্তির সাথে বহুবার সম্মুখ সমরে নামলেও ডাকিনীর সম্মুখীন আমি কখনোই হইনি। তাই আমিও একটু চমকেই উঠি। পূর্বে ঘটনাটা ঘটলেও তার বর্ণনা দিতে গিয়ে বর্তমানেও তারানাথের ভ্রু কুঁচকে উঠছে, আর সেটা আমাদের স্পষ্ট দৃষ্টিগোচর হয়। কিশোরী তার মাঝেই জিজ্ঞেস করে, ঠাকুরমশাই, প্রশ্নসূচক ডাকিনী মানে পুরাণের সেই ডাকিনী যোগিনীর ডাকিনী? হ্যাঁ, হিন্দু ও বৌদ্ধ ধর্ম মতে ডাকিনী, যোগিনী এবং হাকিনী নামের তিনটি বিদ্যার নাম শোনা যায়। তুমি ঠিকই বলেছ, এখানেও সেই ডাকিনীর কথাই বলছিলেন ওই বয়স্কা। তারপর তারানাথের মুখে ডাকিনীর কথা শুনে কিশোরীর গলাও কেঁপে ওঠে। না, এটা শীতের কম্পন নয়, জ্বলন্ত কাঠের আগুন আর ঘটনার আঁচে তখন আমাদের শরীর মন দুই গরম হয়ে গিয়েছিল। জানার কৌতূহল বেড়ে উঠেছিল। তাই আমিও কিশোরীর মতোই বলি, তাহলে কি আপনি ডাকিনীর সাথে সম্মুখ সমরে গেলেন? আমার কথা শুনে তারানাথ একটু দৃঢ় কণ্ঠে বলতে শুরু করে, সব কি অতই সহজ? মুখে যা কিছু খুব সহজে বলা যায় তা বাস্তবায়িত করতে অনেকটাই সময় লাগে। প্রথমে জেনে নিতে হয়, বুঝতে হয় সমস্যার প্রখরতা ঠিক কতখানি গভীর। আর আমার কাছেও যেহেতু সমস্যার কারণটা একেবারে নতুন, তাই আমিও একটু চিন্তাপ্রবণই হয়ে উঠেছিলাম। কিন্তু সমস্যা যখন উপস্থিত তখন সমাধান তো করতেই হবে। তাই প্রথমে আমি চমকে উঠলেও সেই মহিলাকে আবারও জিজ্ঞেস করি, তা ওই গাছচালা ডাকিনী ফিরে এসেছে মানে সে আগেও কি এই গ্রামে এসেছিল নাকি? আমার প্রশ্নে পুঁটিরামের উঠোনে এক গভীর নীরবতা নেমে আসে।
আমি যদিও বুঝিনি এমন নীরবতা নেমে আসার কারণটা আসলে কি, তাই আমি একটু অবাকই হই। তবে অবাক হয়ে চুপ করে থাকার সময় তো তখন নয়, তাই আমি গলা উঁচিয়ে জিজ্ঞেস করি, কি হলো, তোমরা চুপ কেন? বলো আমাকে সবটা। পুরোটা না জানলে আমি বুঝবো কি করে সমস্যাটা ঠিক কি। আমার শেষ কথাটা বোধহয় বেশ কয়েকজনের বোধগম্য হয়। তারা আমার কথা শুনে নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলতে শুরু করে, কিন্তু আমাকে কেউই কিছু বলে না। তবে তারা মুখে কিছু না বললেও আমি তাদের চোখে মুখে একটা ভয়ের করাল ছায়া দেখতে পাই, কিন্তু কিছুতেই বুঝতে পারি না ঘটনার ব্যাখ্যা দিতে এত ভয় পাওয়ারই বা কি আছে। এমন চুপ করে থাকলে সমস্যার সমাধান হবেই বা কি করে? তাই আমি আবার তাদের শান্ত স্বরে বলি, দেখো, আমি বুঝতে পারছি তোমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমাকেও তো সেই সমস্যার কথা জানতে হবে, নইলে তোমাদের বিপদ থেকে উদ্ধার করব কি করে বলো। তাদের উদ্দেশ্যে কথাগুলো বলার পরে আমি পুটিরামকেই বলি, পুটিরাম, তুমি অন্তত বলো। আমি পুটিরামকে বলার সাথে সাথেই সেই ভদ্র মহিলা আবার আমার উদ্দেশ্যে বললেন, ওরা কেউ বলবে না বাবা, আমি বলছি। গায়ের মাতব্বর যেখানে ভয় ভীত, সেখানে একজন বয়স্ক মহিলা সাহস নিয়ে এগিয়ে আসছেন, এই ব্যাপারটা আমাকে একটু অবাকই করে। তাই আমি তাকে বলি, ওদের ভয় করছে, তোমার ভয় করছে না? আমার কথায় বয়স্ক ভদ্র মহিলা ব্যঙ্গাত্মক হেসে আমাকে জবাব দেন, ওদের পিছু টান আছে, তাই ভয় আছে, আমার তা নেই। তারানাথ বলতে বলতে একটু থামে। শক্ত বাদাম গাছের শুকনো ডালটা তখন বেশ সুন্দর জ্বলে উঠেছে। চারিদিক আগুনের শিখায় আর তাপে ভরে রয়েছে বলে শীতের প্রকোপ খানিক কমেছে তখন। তাই কিশোরী হাতের তালু দুটো আগুনের সামনে ধরে উষ্ণতার পরশ মাখতে মাখতে স্থির গলায় তারানাথকে জিজ্ঞেস করল, আচ্ছা, ডাকিনীর কথা মুখে বললেও কি ক্ষতির সম্ভাবনা ছিল? তাই কি গাঁয়ের লোক কিছু বলতে চাইছিল না? গায়ের লোক শহুরে লোকেদের মতো প্যাঁচ বোঝে না কিশোরী, ওরা ভীষণ সরল হয়। হয়তো কেউ আলোচনা করার পর তার ক্ষতি হয়েছিল, আর ঠিক সেই কারণেই তারপর থেকে ওরা কেউ ডাকিনীর বিষয় নিয়ে কোনো রকম আলোচনাই করতো না। তবে ওরা আলোচনা না করায় যে বিপদটা থেমে থেকেছে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু তবুও কেউ কিছু বলতে চায় না। তবে বুড়িমার উত্তরে আমি স্পষ্টই বুঝতে পেরেছিলাম যে সবাই নিজের নিজের পরিবারের জন্যেই চুপ ছিল। ওই যে পিছু টান, যা ওই বয়স্ক মহিলা ছিল না, তাই উনি আমায় বলতে শুরু করেছিলেন, তা আজ থেকে প্রায় 50 বছর আগেকার ঘটনা। তখন সবে আমি বিয়ে হয়ে পাশের গ্রাম থেকে এই বাতাসিপুরের বউ হয়ে এইছি। মহা আনন্দে বধূ বরণ মিটে গেছে। পুরো পরিবারের সাথে গ্রামের সকলে মেতেছিল অমর দলুইয়ের ছেলে পুলিনের বিয়েতে। হই হুল্লোড় করেই সময় কাটছিল। পরদিন সকালে শুরু হলো বউ ভাতের তোড়জোড়। গ্রামের মেয়ে বউ রান্নায় মেতেছিল, তার মাঝেই চলছিল ঠাট্টা তামাশা। দুপুরের ভাত কাপড়ের অনুষ্ঠানও নির্বিঘ্নে মিটে যায়। তারপর শুরু হয় সন্ধ্যার তোড়জোড়। সাঁঝের শুরুতে শাশুড়ি ঠাকুরন উঠোনে তুলসী তলায় সন্ধে দিয়ে শাঁখে ফুঁ দেওয়ার সাথে সাথেই বলেন, ওলো, তোরা নতুন বউকে সাজিয়ে দে দেখি। শাশুড়ি ঠাকুরনের মুখের কথা নিচে পড়তে না পড়তেই মালতী খুঁড়ির মেয়ে আমায় সাজিয়ে দিল। লাল টুকটুকে বেনারসি, কপালে চন্দন, খোঁপায় ফুলের মালা,
সিথি ভর্তি সিঁদুর দিয়ে আমি সাজলুম। পাড়া গায়ের নতুন বউ দেখে সবাই তো ধন্যি ধন্যি করলো। রাত বাড়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদ গোল থালার মতো বড় হয়ে উঠল। চাঁদের আলোয় বাড়ির উঠান আলোকিত হয়ে উঠেছিল। অতিথিদের সাথে সাথে আমার স্বামী মাঝে মাঝেই এসে ঘুরে যাচ্ছিল আমার কাছ থেকে। তখন ওই চোকাচুকিতেই দেখা হয়েছিল আমাদের। কথা তখন অবধি হয়নি। পাকা দেখার পর দিনই আমাদের বিয়ে হয়েছিল, আর বিয়ের পর থেকে কোনো কথাই হয়নি আমাদের। তবে চোখ ভরা আশা আর বুক ভরা স্বপ্ন ছিল, যা সব স্বপ্ন মেয়েরই থাকে। সেই সব স্বপ্নরই সাথী নিয়ে ফুলের গয়নায় সেজে আমি যা ননদের সাথে ফুলশয্যার ঘরে গেলুম। তেনারও ডাক পড়ল সেথায়, কিন্তু কোথায় তিনি? ফুলশয্যার রাতে বর উধাও। চারদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল। তেনাকে খুঁজে না পেয়ে অনেক রকম কথাও বলছিল। শুধু গায়ের লোক নয়, আমারও মনে হয়েছিল প্রথমে যে তেনার হয়তো আমায় পছন্দ নয় বলেই ফুলশয্যার রাতে বেপাত্তা হয়েছেন। খুব অভিমান হয়েছিল ওনার ওপর। সারা রাত গুমড়ে কেঁদেছিলুম। বিরহে রাত কেটে ভোর হলো। পাশের গায়ে আমার বাপের ঘর থেকে লোকজন আসার পরই ফিরে এলেন আমার শ্বশুর মশাই। তিনি এসেই খবর দিলেন আমার সিথির সোহাগ সিঁদুর রাখা যাবে নে। স্বামী বেপাত্তা হওয়ার জন্য এমনিতেই আমি মরমে মরিছিলুম, কিন্তু উনি যে খবর নিয়ে এলেন তাতে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে গেছিল। গোটা দলুই বাড়ি জুড়ে মরা কান্নার রোল ভেসে উঠেছিল। কত সহজে সবাই আমারে দোষী করলো। সেদিন থেকে শুরু হলো আমার একার জীবন। শ্বশুরের ভিটে বাড়িতে আমার জায়গা হলো নে। আমারে থাকতে দিল খামারের একটা ছোট্ট কুড়েতে। তারপর থেকে একটু একটু করে রোজ মরতে শুরু করলুম আমি। তারপর থেকে গায়ে নতুন বিয়ে হলেই ফুলশয্যার রাতে বড় উধাও হয়ে যেত, আর পরদিন তাদের মরদেহ মিলত দক্ষিণের ভূঁইয়া জেলার মাঠে। আমার থেকে এই অঘটন শুরু হয়েছিল। আমার বিয়ের 15 দিন আগে অমাবস্যার রাতে এই গ্রামে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। হঠাৎ রাতে ধ্রুব প্রহরে কেঁপে উঠেছিল এই বাতাসিপুর। সকলেই ভেবেছিল ভূমিকম্প হয়েছে, বসুমাথা মাথা বদলেছে। কিন্তু পরদিন সকালে উঠে সবাই বুঝলেম দক্ষিণে ভুইয়া জলার মাঠে এক অদ্ভুত গাছ উঠেছে পাতাল ফুঁড়ে। তাই ওই কম্পন। সে এমন গাছ যে গাছ কেউ কখনো দেখে নাই। তাই গায়ের মোড়ল বামুন ডেকে সেই গাছের নাম দেশেল না জানি গাছ। প্রথম সকলেই মনে করেছিল গাছ ঈশ্বরের রূপ, কিন্তু একটার পর একটা দুর্ঘটনা ঘটার পর সকলেই বুঝতে পেরেছিল গাছটা পাতাল ফুঁড়ে বেরিয়ে আসার পর থেকেই গায়ে এমন অঘটন ঘটছে। তাই গায়ের মাতব্বরেরা ঠিক করে ওই অভিশপ্ত গাছকে কেটে ফেলবে। যেমন ভাবা তেমন কাজ। একদিন প্রাতঃকালে গায়ের বেশ কিছুজন লোক কুঠার হাতে না জানি কে কাটার জন্য গাছ সেখানে গেল, আর সেখানেই বাঁধলো বিপত্তি। গাছে কুরুলের আঘাত মারতেই রক্তের বন্যা বইতে শুরু করলো। সাথে গাছের ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন বেরিয়ে এলো। সেই গর্জন এতই ভয়ঙ্কর ছিল যে গোটা গ্রাম ভয় সিঁটিয়ে গেছিল। সাথী সাথী যারা গাছটা কাটতে গেছিল তারা কুঠার রাতে ওখান থেকে অদৃশ্য হয়ে গেছিল। তারপর থেকে আজ অবধি আর তাদের কোনো খোঁজ মেলেনি। আর সেই থেকে গাছটা অদ্ভুতভাবে নিজের জুড়ি নিয়ে নিজেরই ঘিরে রেখেছে, যেন রহস্যের কালো ছায়ার এসে আড়াল করতে চাইছে। আর তারপর থেকেই বাতাসিপুরে শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব। আর তাছাড়া খরা দুর্ভিক্ষ তো লেগেই ছিল, তার সাথে গবাদি পশুদের জীবন বিপন্ন হয়ে উঠেছিল। সব মিলিয়ে এই বাতাসিপুরে জনজীবন অতিবাহিত করা ছিল দুর্বিষহ। সকলেই ভয়ে ভয়ে দিন কাটাতো। তখন একদিন এখানে ভগবানের দূত হয়ে এসেছিলেন তারা খেপা ঠাকুর।
তারাপীঠের সচল স্বয়ং শিব বামাখ্যাপার শিষ্য। তিনি বুঝতে পেরেছিলেন ওই না জানি গাছ কাটা প্রায় অসম্ভব, তাই তিনি তিথি বিচার করে এক পূর্ণ অমাবস্যার রাতে ওই গাছরে শক্তিশালী মন্ত্র বলে নৌকা লোয়া দিয়ে বেঁধেছিলেন এবং বলেছিলেন, জয় মা তারা, জয় গুরু বামদেব। শোনো তোমরা, আমি এই গাছটা এই মন্ত্রপুত নৌকা লোহা এই চাল কাঠি দিয়ে বন্ধন করে দিচ্ছি। যতদিন গাছে এই চাল কাঠি বাঁধা থাকবে ততদিন ওই কাজ চালা ডাকিনি এবং তার সমস্ত শক্তি এই কাচের কোঠরেই বন্দি থাকবে। আর যখনই কাজটা এই চাল কাঠির বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তখন থেকেই শুরু হবে ভয়ঙ্কর তাণ্ডব। কারণ ওই কাছে যাকে বন্দি করা হয়েছিল সে এক ভয়ঙ্কর ডাকিনী। আসামের মায়াং থেকে কাজ চালিয়ে সে একজন চতুর মানুষের খোঁজে এই গাঁয়ে এসেছিল, কিন্তু তাকে খুঁজে পেয়েও নিজের আয়ত্তে আনতে না পেরে সে তাণ্ডব শুরু করেছিল। তারানাথ একটার পর একটা ঘটনার বিবরণ দিচ্ছে আর আমরা ক্রমশ বিভোর হয়ে উঠছি। তবে বিভোর হয়ে উঠলেও জানার নেশা সে তো প্রবল, তাই আরও একখানা প্রশ্ন আমি করেই ফেলি। ঠাকুরমশাই, মানে মায়াঙ্ক মানে কালো জাদুর আতুর ঘর, যেখানে এখনো মানুষের প্রবেশ প্রায় নিষেধ, সেই মায়াঙ্ক? হ্যাঁ, ঠিকই বলেছ, সেই মায়াঙ্ক। সেখানকার এক ডাকিনী গাছ চালিয়ে নিয়ে এসেছিল এই বীরভূমের বাতাসিপুরে। ডাকিনী হলেও তার মনে প্রেম ছিল প্রবল। প্রেমেই সে চতুরতাটা মানতে পারেনি, আর ঠিক সেই কারণেই প্রতিশোধ স্পৃহা থেকে এই ডাকিনী ভয়ঙ্কর সব কাণ্ড করতে থাকে। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী একটু ভয়ের সাথেই বলে, কি মারাত্মক প্রতিশোধের নেশা! ভয়ঙ্কর মারাত্মক। ওই বয়স্ক মহিলার কাছে সবটা শোনার পর আমি পুরো বাতাসিপুর ঘুরে বেড়াই। দুপুরে রোদে ঝকঝকে দিনের আলোতেও গ্রামের আদ্যপ্রান্ত সবই যেন কেমন প্রাণহীন মনে হয়। গ্রামের স্নিগ্ধতা খুঁজেই পাই না। পরিষ্কার অনুধাবন করতে পারি সত্যি গ্রামটা এক অশুভ ছায়ায় ঢেকে রয়েছে। বাতাস বইলেও চাপা স্বরে বইছে। প্রাণ খুলে বাতাস আস্বাদন করা যাচ্ছে না। দিনে দুপুরেও মানুষ বাইরে বের হচ্ছে না, সকলেই যেন ভয়ে কুঁকড়ে রয়েছে। গায়ের করুণ অবস্থা পরিদর্শন করার সাথে সাথেই মনে মনে ঠিক করি পরদিন একবার ওই দক্ষিণের ভুঁইয়া জলার মাঠে সেই গাছটিকে দর্শন করতে যাব। কিন্তু তার আগে আরও কবার ওই বয়স্কার সাথে দেখা করতে হবে, কারণ আরও কয়েকটা কথা আমার তার কাছের থেকে জানার ছিল। কারণ ডাকিনী সম্পর্কে আমি যতটুকু শুনেছি বা জানি তাতে একজন শক্তিশালী ডাকিনীর সাথে সম্মুখ সমরে যাওয়া বোকামো ছাড়া আর কিছুই নয়। কারণ ডাকিনী তন্ত্র আর ডাকিনী বিদ্যা এক ভয়ঙ্কর জিনিস। তার ভুল প্রয়োগ হলে হিতে বিপরীত হতে বেশি সময় লাগে না। হরিহর চাটুর্যে আমাকে বাতাসিপুরে পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিল বেলাবেলি। সে আমার সাথে থাকবে বলেই এসেছিল, কিন্তু আমিই তাকে এক প্রকার জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তার বাড়িতে তার অসুস্থ মেয়ে সবে উপসর্গের হাত থেকে রক্ষা পেয়েছে। তার আর এই বিপদে জড়িয়ে কাজ নেই, তাই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। তাও সে যে সময় পৌঁছেছে পৌঁছতে তার বেলা পড়ে যাবে। দিনের শেষ লগ্নে এক পুষ্করিণীর পাশে দাঁড়িয়ে এই সমস্তই ভাবছি। ঠিক সেই সময় পুঁটিরামের ডাক শুনতে পেলাম। সে পুষ্করিণীর কাছে এসে বলছে, ঘরে চলেন ঠাউর, সন্ধে হয়ে এলো। জানি আপনার অসীম ক্ষমতা, কিন্তু তাও আমরা তো কেউ সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকি নে, তাই বলছি।
পুঁটিরামের মুখে সন্ধ্যার পর বাইরে বের হই না, এ কথা শুনে আমি বলি, কেন? সন্ধ্যের পর বাইরে বের হলে কোনো দুর্ঘটনা ঘটে নাকি? পুঁটিরাম জানায়, বিপদ তো আমাদের শিওরে দাঁড়িয়ে ঠাউর, কখন যে কি হয় কিছুই বলা যায় না, তাই সাবধান হয়ে হয়ে থাকা। তার কথা শুনে আমি তাকে বলি, পুটিরাম, সকাল থেকে যা শুনলাম তাতে এইটুকু তো একদম পরিষ্কার যে গায়ে বিপদটা ছেলেদের উপরই ধেয়ে আসছে। হ্যাঁ, পরিবারেরও বিপদ, এ কথা ঠিকই, কিন্তু ক্ষতি তো ছেলেদেরই হচ্ছে। আমি কথাটা বলার পর পুঁটিরাম বললে, হ্যাঁ তা বলতে পারেন, সে কারণেই আজ 5 মাস হয়ে গেছে কোনো বিবাহ হয়নি গ্রামে। তবে আজ ঘরের রাধা গোবিন্দকে সাক্ষী রেখেই কয়াল বাড়ির ছোট ছেলের বিয়ে হয়েছে। কোনো নিয়ম অনুষ্ঠান অতিথি আপ্যায়ন কিছুই হয়নি। ঠাউর মশাই নাকি বিদেন দিয়েইছেন আজ থেকেই তারা একত্রে নিজেদের জীবন কাটাতে পারে, কারণ যেভাবে চলছে ওভাবে চললে তো গ্রাম উজাড় হয়ে যাবে, গ্রামের নবপ্রজন্ম আসবে কেমনে? যদি সব ঠিক থাকে তাহলে এভাবেই বিবাহ রীতি শুরু হবে এ গ্রামে। এখন আজ রাতটা ঠিক করে কাটুক, তাহলেই সকলের চিন্তা মিটবে। পুঁটিরামের মুখে পুরো বিবরণ শুনে শুধু বললাম, বুঝলাম। যদিও কি বুঝেছি তাকে তখন আমি কিছুই বলিনি, শুধু পথে যেতে যেতে বললাম, ওই বয়স্ক ভদ্রমহিলার কি সাক্ষাৎ পাওয়া সম্ভব এখন? আমার কথা শুনে পুঁটিরাম বললে, হ্যাঁ কেন নয়, আপনি ঘরের দাওয়ায় গিয়ে বসুন, আমি ওনাকে ডেকে আনছি। পুঁটিরাম ওই কথা বলার পর আমি তাকে বলেছিলাম, আমি তার বাড়িতে যাচ্ছি, বয়স্ক মানুষ, এখন তাকে আর কষ্ট করে আসতে হবে না। আমার কথা শুনে পুঁটিরাম জানালো, মাতারি বুড়ি রাগ করবে না ঠাউর, তার বয়স হয়েছে ঠিকই কিন্তু গায়ের জোর কমেনি, আপনি বরং খানিক জিরিয়ে নিন। পুঁটিরামের দাওয়ায় বসে তার পত্নী দিয়ে যাওয়া এক পেয়ালা চায়ে চুমুক দিতে দিতেই ভাবছি, গায়ে একটা অশুভ বিষয় ঘটছে, এই কথা তো সত্য, কিন্তু ওই ডাকিনী যে এমনটা করছে সে ব্যাপারে নিশ্চয়তা কি? এই সবই ভাবছি, ঠিক তখন ওই বয়স্ক ভদ্র মহিলা এসে হাজির হন। এসে বললেন, বলো বাবা, কি জানতে চাও বলো। এতক্ষণ ধরে ভেজে রাখা প্রশ্নটা সবে মাতারি বুড়িকে করব বলে ঠিক করছি, সেই সময় পুঁটিরামের বাড়িতে দৌড়ে এক পাল লোক এলো। তাদের চোখ মুখ উদ্ভ্রান্ত, তাদের অঙ্গভঙ্গি দেখে আমার আর বুঝতে বাকি ছিল না যে কি হয়েছে। তবুও পুঁটিরাম তাদের শান্ত করতে তাদের মধ্যে একজন বললে, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর, দীপু বিকেলে একবার বাগানে গিয়েছিল, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পুঁটিরামের কাছে দীপুর পরিচয় জানতে চাইলে সে বলে, ওই যে বলেছিলাম না কয়াল বাড়িতে আজ কুলদেবতাকে সাক্ষী রেখে বিয়ে হয়েছে, যার বিয়ে হয়েছিল সেই দীপুই বিকেল থেকে নিখোঁজ। আমি সব শুনে বললাম, এর আগে নিখোঁজ হওয়া ছেলেদের দেহগুলো কোথায় পাওয়া গিয়েছিল? মাতারি বুড়ি কেমন এক ক্ষীণ কণ্ঠে আমার প্রশ্নের উত্তর দিল, দক্ষিণের ভুইয়া জলার মাঠে। মাতারি বুড়ির কাছে উত্তরটা পেয়ে আমি আরও একটা প্রশ্ন করি, মাঠটা কোথায়, মানে কোন দিকে? পুঁটিরাম আমার কথা শুনে বেশ ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আপনি কি এখন সেটাই যাবেন নাকি? পুঁটিরামের কথা শুনে আমি একটু হেসেই বলি, না গিয়ে তো কোনো উপায় দেখছি না। আমি এই ভরা পূর্ণিমার রাতে সেই দক্ষিণের ভুইয়া জলার মাঠে না জানি গাছ দেখতে যাব, এ কথা শুনে তো সকলের চক্ষু একেবারে চড়ক গাছ। বিপদ জেনেও পুঁটিরাম আমাকে একা যেতে বারণ করে। সে আমাকে বলে, আপনাকে আমি কিছুতেই একা যেতে দেব না ঠাউর, আপনি তো নির্বিঘ্নে আজ আপনার বাড়ি ফিরে যেতেন, আপনি তো আমাদের বিপদের কথা শুনেই এখানে চলে এসেছেন, তাই আমার যা হয় হবে, আমি কিছুতেই আপনাকে একা যেতে দেব না। সে আমার সাথে যাবে শুনে তার স্ত্রী ভয় পেয়ে বলে ওঠে,
না না, তুমি যেও না, ওই রাক্ষস গাছ তোমাকেও টেনে নেবে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। পুটিরামের স্ত্রীর ভয় পাওয়াটা ভীষণ স্বাভাবিক, কারণ যে কেউ সবকিছু জেনে তার সব থেকে কাছের মানুষটাকে বিপদের মধ্যে পাঠাতে চাইবে না, তাই সেও একই কাজ করে। তার উৎকণ্ঠাটা আমি বুঝতে পারি, তাই বলি, পুটিরাম, বৌঠানের দুশ্চিন্তা করাটা ভীষণ স্বাভাবিক। তুমি বৌঠানের কাছেই থাকো, আমি একাই যেতে পারবো, শুধু পথটুকু বাতরে দাও। ভরা পূর্ণিমার রাত, জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। গ্রামের পরিবেশ বড় মায়াবী। আমি শতবার বারণ করা সত্ত্বেও পুটিরাম আমার সঙ্গই নিয়েছিল সেদিন। আমরা গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছি। ঝিঁঝি পোকার শব্দ আর বুনো পাতার গন্ধও চলেছে আমাদেরই সাথে। রাস্তার আশেপাশের বাড়িগুলোর মানুষজন জেগে আছে বলে মনে হচ্ছে না। চাঁদের আলোয় বাড়িগুলো ভরে থাকলেও বাড়ির মধ্যে কোনো রকম আলোর বাষ্প নেই। সেটা শুধু আমি নয়, পুটিরামও খেয়াল করেছিল। তাই ও বলছিল, বুঝলেন ঠাকুর, দীপুর নিখোঁজ হওয়ার ঘটনাটা সবাই জেনে গেছে, সেজন্যই সকলে সবর শুয়ে পড়েছে। আস্তে আস্তে আমরা জনবসতি ছাড়িয়ে ক্রমশ গ্রামের দক্ষিণ দিকে অগ্রসর হই। ফাঁকা মাঠের পর মাঠ, জ্যোৎস্নার আলো মেখে মাঠগুলো ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করেছে। তারানাথ স্থির কণ্ঠে ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে চলেছে। তার দৃষ্টি একেবারে স্থির। তার মধ্যেই কিশোরী বলে, অমাবস্যার রাতে করাল ছায়া নেমে আসে, বিপদের সংকেত নেমে আসে কালের গহ্বর থেকে, এসব তো আমরা শুনেছি। কিন্তু ঠাকুরমশাই, পূর্ণিমার জ্যোৎস্নাটাতেও ভয়ের ছাপ থাকে? কিশোরীর কথায় তারানাথ মৃদু হেসে দৃঢ় কণ্ঠে বলেন, যাহা সুন্দর তাহাই তো ভয়ঙ্কর হয় কিশোরী। কে বলেছে অমাবস্যার অন্ধকার সুন্দর নয়, কিংবা পূর্ণিমার মায়াবী রাত ভয়ঙ্কর হতে পারে না? সব জায়গাতেই ভয় ভালোবাসা দুই লুকিয়ে থাকে। ভালোবাসার থেকে ভয়ানক আর কিছু হয় না এই পৃথিবীতে। আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণের ভুঁইয়া পাড়ার মাঠের কাছে এসে পৌঁছেছি। পূর্ণিমার রাত হলেও দুজনে হাতে দুটো মশাল নিয়ে এসেছিলাম। যতই হোক, রাতে হাতে মশাল থাকলে মনের জোর খানিক বেড়ে যায়। তাই মশাল হাতে একটু এদিক ওদিক খেয়াল করে বোঝার চেষ্টা করি কোথাও কিছু দেখতে পাই কিনা। না, বেশ কিছুক্ষণ দেখার পরেও কোথাও কিছুই দেখতে পাই না। তাই পুটিরামকেই একবার জিজ্ঞেস করি, তুমি ঠিক বলছো? মানে ছেলেগুলো উধাও হওয়ার পরের সকালে এখান থেকে উদ্ধার হয়েছিল ওই ছেলেগুলোর দেহ? হ্যাঁ ঠাকুর, নিখোঁজ হওয়ার পরদিন সকলকে এই মাঠেই পাওয়া গেছিল। পুটিরাম এমনিতেই যথেষ্ট ভয় পেয়েছিল, তাই আমি আর তাকে ঘাঁটাই না, শুধু বলি, আচ্ছা বেশ, এবার আমায় আর একটা কথা বলো তো, ওই গাছটা কোন দিকে? আমার প্রশ্ন শুনে পুটিরাম বুঝতে পেরেছিল আমি কি করতে চলেছি। তাই সে বলে, এখন এই রাতে ওই গাছের কাছে যাবেন না ঠাকুর। কিন্তু আমি তো স্থির করে ফেলেছি আমি কি করব। তাই কাঁধের বোঁচকা থেকে আমার অষ্টমুখী রুদ্রাক্ষের মালাটা বের করে সেটা পুটিরামের হাতে দিয়ে বলি, তুমি এখানে মশালটা এক জায়গায় রেখে মাঠে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকো। আমি না আসা পর্যন্ত তুমি গায়ত্রী মন্ত্র জপ করা থামাবে না। আর যদি ভোরের আলো ফোঁটার পরেও আমি না আসি, তাহলে তখন তুমি নির্দ্বিধায় ফিরে যাবে, কিন্তু রাতের আঁধার থাকাকালীন তুমি উঠবে না। আর এই রুদ্রাক্ষের মালাও হাতছাড়া করবে না কিন্তু। পুটিরাম আধ্যাত্মবাদে বিশ্বাসী। অল্প স্বল্প ঝাড়ফুঁক সেও জানত, তাই গায়ত্রী মন্ত্র তার জানা। তাই সহজেই সে তা জপ করতে পারবে। আমি তাকে কথাগুলো বলে মাঠের দক্ষিণ দিকে এগোতে শুরু করি। যেতে যেতেই শুনতে পাই পুটিরাম স্পষ্ট উচ্চারণে জপ করে চলেছে গায়ত্রী মন্ত্র।
আমি কাঁধে বোঁচকা আর হাতে ত্রিশূলখানা নিয়ে সেই না জানি গাছটার দিকে এগিয়ে চলেছি। কার্তিক পূর্ণিমার জ্যোৎস্না মেখে ভুঁইয়া জলার মাঠ সাদা হয়ে উঠলেও সে মাঠ জুড়ে বিরাজ করছিল কালের অতল থেকে উঠে আসা বিপদের এক বিষম ছায়া। সেই ছায়া আমি অর্ধেক মাঠ অতিক্রম করার সময় দেখতে পাই। খানিকটা বাদুড়ের মতোই তার দেহ যেন ওপর থেকে নজর রাখছিল আমাকে, কিন্তু যতবার মাথা তুলে দেখবার চেষ্টা করেছি ততবারই দেখেছি মাথার উপরে পূর্ণ চন্দ্র ছাড়া আর কিছু নেই। তারানাথের কথা শুনে মাঘের শীতেও আমার কান থেকে উষ্ণ বাতাস বের হচ্ছিল। তিনি একটু থামতেই আমি জিজ্ঞেস করি, ঠাকুরমশাই, তবে কি ওই মাঠে আপনি ছলনাতে পড়েছিলেন? আমার প্রশ্ন শুনে তারানাথ বলেছিলেন, বলতে পারো ছল, কিন্তু ছলনা সেদিন আমাকে দিগ্ভ্রষ্ট করতে পারেনি। আমি পূর্ণ লক্ষ্য দিয়ে এগোচ্ছিলাম। প্রথমে মনে সংশয় ছিল, কিন্তু আবারও পূর্বের বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে আমার লক্ষ্য আবারও স্থির হয়ে যায়। হাতের ত্রিশূলটা আরো শক্ত করে সেই গাছের দিকে এগিয়ে যাই। কিছু পা এগোলেই নাকে বিকট গন্ধ ভেসে আসে। যত এগোই সেই দুর্গন্ধ আরো প্রকট হয়। প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে একটি মরা পশুর হাড়ে পাটা বেঁধে গেলে বুঝতে পারি। ওই যে গায়ের সকলে বলছিল গবাদি পশু নিখোঁজ হয়, সে পশুগুলোই এখানে নিয়ে এসে নিজের কর্মসিদ্ধি করে ওই ডাকিনী। গাঁয়ের লোকেদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু ডাকিনী কি করলে শান্ত হবে? গাঁয়ের মানুষ কিভাবে এই বিপদের থেকে পরিত্রাণ পাবে সেটা আমাকে জানতেই হবে। তাই বাধা সরিয়ে এগিয়ে চলি, কারণ আমাকে দর্শন করতে হবে সেই না জানি গাছটা। তাই একটু জোরে পা চালাই। 2 বিঘের মাঠ পায়ে হেঁটে অতিক্রম করে প্রায় দক্ষিণ প্রান্তে চলে এসেও আমি মৃদু শুনতে পাই পুটিরাম জপ করে চলেছে সেই গায়ত্রী মন্ত্র। ভুঁইয়া জলার মাঠের দক্ষিণ দিকে পৌঁছতেই খেয়াল করি একটা গাছ একদম বটের ঝুড়ির মতো ঝুড়ি দিয়ে নিজেকে ঢেকে রয়েছে। গাছের পাতাগুলো একদম ছোট ছোট। পাতার গড়নটা অনেকটা তেঁতুল পাতার মতো দেখতে হলেও সেটা তেঁতুল পাতা কিন্তু নয়। সকলের মুখে শোনা বর্ণনার সাথে মিল রয়েছে যথেষ্ট, তাই 2 চোখ ভরে দেখি। কিছুক্ষণ দেখে আমি অবাক হয়ে যাই। মশালের আলোয় খেয়াল করি ছোট ছোট ফুলও হয়ে রয়েছে। গাছের নিচে বিছিয়ে পড়ে রয়েছে ফুল, আর সাথেই পড়ে রয়েছে কিছু একটা অদ্ভুত বস্তু। হাতের মশাল নিয়ে একটু নিচু হয়ে সেই বস্তুটা ভালো করে দেখলে বুঝতে পারি ওটা নৌকা লোহা, যেটা লোহার সুতো দিয়ে বাঁধা ছিল, কিন্তু এত বর্ষ পরে সেটা জরাজীর্ণ হয়ে ঝরে পড়েছে মাটিতে। আর সে কারণেই এই তাণ্ডব পুনরায় শুরু হয়েছে। নিচু হয়ে সেই নৌকা লোহাটা তুলতে গেলেই আমি শুনতে পাই বিষম গর্জন। শত মেঘ একত্রে ডাকলে যে বিকট আওয়াজ তৈরি হয়, গর্জনের বেগও খানিকটা তেমনই। আমি বুঝতে পারি সেই শক্তি জাগ্রত হয়ে উঠেছে। তাই দেরি না করে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গুরুমার কাছ থেকে রপ্ত করা শক্তির প্রয়োগ শুরু করি। কিন্তু সেই গর্জন আর আকস্মিক ধেয়ে আসা কম্পনের সাথে এঁটে উঠতে পারি না কিছুতেই। তাও হাল ছাড়ি না, জপতে শুরু করি মহাশক্তিশালী কাল ভৈরব মন্ত্রস্ত্রোত। কাল ভৈরব স্ত্রোত শুরু করলেও আমি সেই স্ত্রোত সেদিন সম্পূর্ণ করতে পারিনি।
আমি স্রোত পাঠ শুরু করতেই সেও ক্রমশ তার শক্তি প্রদর্শন করতে শুরু করে। তার সেই ভয়ালো রোষের সামনে আমার দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে, কিন্তু তবুও আমি নিজের সর্বশক্তি দিয়ে পাঠ করে যেতে থাকি। কিন্তু সেই করাল গর্জন আর দুর্বার কম্পন আমার পক্ষে রোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ষষ্ঠ স্তবক পাঠ করছি, আর 3টে স্তবক পাঠ করলে আমার কাল ভৈরব স্রোত সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তেই গাছের মধ্যস্থল থেকে হঠাৎই এক তপ্ত বেগবান ঝোড়ো হাওয়া নির্গত হতে শুরু করলো। সেই হাওয়ায় আমি শত চেষ্টা করেও মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি না। আমার শক্তি কোনো কাজ করে না, আমি আপনা থেকেই শূন্যে ভেসে উঠি। তখনও আমি সর্বশক্তি দিয়ে কাল ভৈরব স্রোতের শেষ স্তবকটা পাঠ করার চেষ্টা করছি, কিন্তু অষ্টম স্তবক পাঠও শেষ করতে পারি না। তার মধ্যেই ওই না জানি গাছের অন্তঃস্থল থেকে এক চুম্বকীয় টান আমাকে গাছের অন্তঃগহ্বরে টেনে নিয়ে যায়। বিকট গর্জন আর দুর্বার ঝোড়ো হাওয়ার দাপটে আমার দম বন্ধ হয়ে আসে, চোখ বন্ধ করে ফেলি। আমি মনে করি সূর্যের দিব্য আলো আমার পক্ষে দর্শন করা আর সম্ভব হবে না। কালের অন্তঃগহ্বরেই আমার অন্তিম নিঃশ্বাস পড়বে। তাই মনে মনে আমার গুরুমাকে স্মরণ করতে শুরু করি, কিন্তু পরক্ষণেই সেই অদ্ভুত টানটা আর পরিলক্ষিত হয় না। আস্তে আস্তে চোখ খুলে দেখি আমি ক্রমাগত গাছের মধ্যদেশের সামনে এসে উপস্থিত হয়েছি, আর আস্তে আস্তে গাছের মধ্যস্থল থেকে গাছের ঝুড়িগুলো নিজেই সরে যাচ্ছে। কি অদ্ভুত ভয়ঙ্কর সেই দৃশ্য! গাছের ঝুড়িগুলো সরে গেলে দেখতে পাই গাছের অন্তঃস্থলে যাওয়ার জন্য তৈরি হয়েছে একটা মাঝারি আকৃতির গহ্বর। শূন্যে ভাসমান অবস্থাতেই আমি নির্দ্বিধায় আপনা থেকে প্রবেশ করি সেই গহ্বরে। আর সেখানে প্রবেশের পর আমি যা দেখলাম তা আমার কল্পনাতীত ছিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! সেখানে শত শত ছেলের আত্মা কিলবিল করছে, তারা ছটফট করছে মুক্তি পাওয়ার জন্য। আর সেই ভয়ানক ডাকিনী আরো ভয়ঙ্কর কোনো তপস্যায় বসেছে। কি বিভৎস তার রূপ! সে কাম আর ক্রোধের নেশায় জর্জরিত। উগ্র রূপে সে মন্ত্র উচ্চারণ করছে, আর পাশে পড়ে থাকা একটি অল্প বয়সী ছেলের নগ্ন দেহের ওপর কি একটা তরল ঢেলে দিচ্ছে। ছেলেটিকে দেখে আমি বুঝতে পারি ছেলেটি কে, তবে তার এই কঠিন প্রক্রিয়া দেখেও আমার বুঝতে বাকি থাকে না সে কতটা ভয়ঙ্কর। তবুও মনে প্রবল সাহস নিয়ে আমি বলি, কি চাও তুমি? সজীব প্রাণগুলো কেড়ে নিয়ে তোমার কি লাভ? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওদের ক্ষতি করছো বলো? এতক্ষণ সে তার কর্মে ব্যস্ত ছিল। এবার আমার কথাগুলো শুনতে পেয়ে সে অট্ট হাসিতে ফেটে পড়ে। ক্রোধে জ্বলে ওঠে তার দুটো চোখ। কর্কশ কণ্ঠে সে বলে, ক্ষতি করেছি? আমি ক্ষতি করেছি? বেশ করেছি। আর এদের সবার আপনজন এই গায়ের মোড়লের বাপ যে আমাদের সেটাই গিয়ে আমাকে ঠকিয়ে চলে এলো, তারপর আমাকে আমার স্বজাতিরা বাড়ি ছাড়া করলো। তারপর যখন এখানে তাকে খুঁজতে এলুম, তখন সেও চতুর্বৃত্তি করলো আমার সাথে। এখন এদের আমি এমনই অবস্থা করব। আমি ভালোবেসে ঠকেছি, জীবন শুরু করতে পারিনি, তাই কেউ পারবে না, কেউ নতুন জীবন শুরু করতে পারবে না। সেই ডাকিনীর কথা শুনে পরিষ্কার বুঝতে পারি সে শুধুমাত্র প্রতিশোধের নেশায় এরকম করছে। তাই আমি তাকে বলি, আর তুমি যদি তাকে ফিরে পাও, হ্যাঁ, যদি তাকে তুমি ফিরে পাও, তাহলে
সে আমার কথা শুনে খানিকক্ষণ চুপ থাকে, হয়তো নিজের পূর্ব জীবনের কথাই ভাবে। তারপর আমায় বলে, সে নিজের ইচ্ছে আমাদের কাছে গেছিল, সেখান থেকে তন্ত্র মন্ত্র শিখে নিজের ইচ্ছে এখানে চলে এসেছে, আর সে এখন নিজের ইচ্ছে সেখানে ফিরতে চায় না। তাই আমি তাকে নিয়ে ফিরতে পারবো না। সে বলেছে এ গা তার পরিবার, এদের ছেড়েও যাবে না, তাই ওর আপনজনদের আমি ভালো থাকতে দেব না। তার কথা শুনে আগু পিছু না ভেবেই আমি তাকে বলি, আর যদি আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিই তবে? আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই সে একটু শান্ত হয়। আসলে ভালোবাসা সবাই ফিরে পেতে চায়, তাই হয়তো সে শান্ত হয়ে কিছুক্ষণ ভেবে নিয়ে তারপর আমায় বলে, তবে আমি তাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। গ্রামের ওই নিরীহ মানুষগুলোর কথা ভেবে আমি সেই ডাকিনীকে তৎক্ষণাৎ কথা দিয়ে ফেলি। বেশ বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। আমার কথা শেষ না হতেই সে বলে, তাহলে শোন, ঠিক 15 দিন পর যে অমাবস্যা আসবে, সেই অমাবস্যার রাতে এই গাছের নিচে এক যজ্ঞ করবি। সেখানে আমাকে আহ্বান করবি, আমি আসব, এসে আমি তাকে নিয়ে যাব, আর সাথে করে এই গাছকেও নিয়ে যাব। আমি তার কথা শুনে বলি, বেশ, তাই হবে। তবে আমাকে কথা দাও, এই কয়েকদিন তুমি কারোর কোনো ক্ষতি করবে না, আর ওই ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও। ছেলেটিকে ফিরিয়ে দাও বলতেই সে সাপের ফনার মতন আমার দিকে তেড়ে আসে। না, আগে মুরলী কুমার। আমাকে কথা বলার সাথে সাথেই সেই ডাইনি প্রায় উড়ে গিয়ে ছেলেটার দেহের উপর উঠে বসে রতিক্রিয়ায় লিপ্ত হয়, আর আমাকে হুঙ্কার এসে বলে, ও প্রেত জনির অধিকারভুক্ত। কথাটা বলেই আমার দিকে ধূসর একটা বস্তু ছুঁড়ে দেয়। আমি আবারও এক বিষম ঝড়ের দাপটে আমি বাইরে বেরিয়ে আসি। তারপর সব অন্ধকার। যখন আমি চোখ খুলি তখন আমি পুঁটিরামের বাড়িতে মাটির দাওয়ায় শুয়ে রয়েছি। আমার মাথার কাছে বসে রয়েছে পুঁটিরাম, তার বউ আর সেই মাতারি বুড়ি। আমি চোখ খুলতেই মাতারি বুড়ি আমাকে জিজ্ঞেস করছেন, এখন কেমন বোধ করছো বাবা? মাতারি বুড়ির কথায় আমি জবাব দিই না। উঠে বসে তাকে জিজ্ঞেস করি, এই গ্রামে মুরলী কুমারের ঘর কোথায়? আমার মুখে মুরলী কুমার নামটা শুনে সকলেই অবাক হয়। মাতারি বুড়িও যথেষ্ট অবাক হয়ে বলে, মুরালি কুমার বলে আমাদের গ্রামে তো কেউ থাকে না। মাতারি বুড়ির মুখে এই কথা শুনে আমি উঠে পড়ি। বলি, এটা কি করে সম্ভব? সে আমাকে বলেছে মুরলী কুমার ছাড়া এই গ্রাম থেকে সে যাবে না। এই গ্রামেই আছে মুরলী কুমার, খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে বের করতে হবে। আমাকে এক মনে কথাগুলো বলতে শুনে মাতারি বুড়ি পুটিরামকে বলে, মনে হচ্ছে মাথাটা গেছে, এর প্রাণ কড়া বলে প্রাণটা রয়ে গেছে, কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছে। ওদের এসব কথা বলতে শুনে আমি একটু রেগেই যাই। বলি, কি হচ্ছেটা কি? আমার কিছু হয়নি, বুঝেছ? কিচ্ছু হয়নি আমার। কাল রাতে কি হয়েছে তা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না, বুঝেছ? আমার কথা শেষ হতেই সেও বলে, হ্যাঁ, কাল কি হয়েছে আপনি জানেন? পুটিরামের কথা শুনে আমার মনে পড়ে যায়, সেও তো ওই মাঠে ছিল। সত্যিই তার সাথে কি হয়েছে? তাই একটু নরম হয়ে বলি, কি হয়েছে? কাল আপনি তো আমাকে রুদ্রাকের মালাটা হাতে দিয়ে গাছের দিকে হাঁটা লাগালেন, আর তার কিছুটা পর শুরু হলো মহাতাণ্ডব। গাঁয়ের যত ছেলে মরে গেছে তাদের ভূত আমার শত্রু হয়ে আমাকেই ঘিরে ধরেছিল কাল। আমি শুধু আপনার কথা মতো গায়ত্রী মন্ত্র জপ করে গেছি। আমি বুঝে গেছিলাম আমার মন্ত্রোচ্চারণ থামলেই আমাকে ওরা আর রাখবে না, তাই আমি এক নিঃশ্বাসে মন্ত্র জপ করে গেছি। ভোরের আলো ফোটার সাথে সাথে ঝড়ের বেগ কমলো, আর আমি দেখতে পেলাম আপনি মাঠের মাঝখানে পড়ে আছেন। তারপর ভোর হতে এই গাঁয়ের সকলে সেখানে যায় আর আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পুটিরামের মুখে আগের রাতের কথা শুনে ওখানে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী ভীষণ ভয় পেয়ে বলে,
ওই ডাকিনী কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। রাক্ষসী একখানা। পটিরামের বউয়ের রাগটা আমি বুঝতে পারি, তা বলে কারোর সম্পর্কে না জেনে কথা বলাটা তো উচিত নয়। তাই আমি তাকে বলি, বৌঠান, যা জানো না তা নিয়ে কথা বলো না। যে ওই গাছে থাকে সেও বড্ড বেশি ঠকে যাওয়া একজন, আর তাকে ঠকিয়েছে এই গ্রামেরই মোড়লের বাপ মুরলী। আমার শেষ কথাটা শুনে মাতারি বুড়ি বলে, গায়ের মোড়ল বাপ? কিন্তু গাঁয়ের মোড়লের বাপের নাম তো মুরলী কুমার নয়? হ্যাঁ, তার নাম তো অধীর সাটুজে, কিন্তু সে তো বহু যুগ ধরে পাগল হয়ে রয়েছে, সেই শহর দিয়ে আসার পর থেকে। মাতারি বুড়ির কথা শুনে আমি বললাম, না, তোমাদের ভুল হচ্ছে। সে ঠিকই আছে, হয়তো সবার চোখের ধুলো দেওয়ার জন্য অমন করে আছে, কিন্তু সে এখানে ঠিকই আছে, না হলে ওই ডাকিনী গ্রামে থাকতো না। আমার কথা শুনে মাতারি বুড়ি আর পুটিরাম বললে, যদি তাই হয় তাহলে তো তাকে গিয়ে বললেই হয়। পুটিরামের কথা শুনে আমি বলি, অসুবিধা একটা আছে। মুরলী কুমার বললে তো কেউ বিশ্বাস করবে না, তারপর আবার ও তো পাগল সেজে আছে, ওর বাড়ির লোকে মেনে নেবে না। তারানাথ কথাগুলো বলে একটু থামলেই কিশোরী কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করে, তাহলে কি ডাকিনী শেষ পর্যন্ত প্রতিশোধ নিতে পারেনি? কিশোরী বোধহয় প্রশ্নটা ভুল সময় করে ফেলেছিল, আর সেই কারণেই তারানাথ ভীষণ রেগে গিয়ে বলেছিল, আহা কিশোরী, একটু ধৈর্য ধরো। একজন ডাকিনী কতটা ভালোবাসলে তবে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা একটু ভাবো। কিশোরীকে কথাটা বলার পরেই তারানাথ আবার বলতে শুরু করে, একটা একটা করে দিন কেটে যায়, কিন্তু মুরলী কুমার কিছুতেই নিজের দোষ স্বীকার করে না, উল্টে বোবার অভিনয় করা শুরু করে। তার ছেলে আমাদের উপর চোটপাট করা শুরু করে দিল, কিন্তু ওই অতগুলো মানুষের স্বার্থে তো আমাকে কিছু একটা করতেই হবে, কারণ ডাকিনী মিথ্যে বলবে না। একটার পর একটা দিন এগোতে এগোতে আর যখন 2 দিন বাকি, ঠিক সেই সময় মাতারি বুড়ি ঠিক করে তার নাতিকে অপহরণ করবে। আর যেমন ভাবা তেমন কাজ, তার বড় নাতিকে স্কুল ফিরতি পথে অপহরণও করা হয়। তবে তার নাতিটি বেশ শান্ত গোছের, সে কোনো গোলমাল করেনি। 2 দিন সে পুটিরামের বাড়িতেই থেকে যায়। গ্রামে হইচই শুরু হয়ে যায়, মোড়লের নাতি নিখোঁজ হয়ে গেছে, অথচ তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। সেই নিয়ে সকলে যথেষ্ট নাছোড়বান্দা। তার মধ্যেই মাতারি বুড়িকে বলে দেওয়া কথাগুলো সে সময় মতো ওই মোড়লের বাপের কানের কাছে গিয়ে বলে এসেছে। আমার কথা মতোই কাটতে থাকে দিন। অবশেষে এসে উপস্থিত হয় অমাবস্যার সেই রাত। ডাকিনীর কথা মতোই সেই স্থানে যজ্ঞের আয়োজন শুরু হয়। আয়োজন প্রায় শেষের পথে, পুরো গ্রামের সকল পুরুষ এসে উপস্থিত হয়েছে। যজ্ঞ শুরু করবার আগে সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে বলি, এই যজ্ঞের অগ্নিতে আজ আমি তোমাদের মনের সমস্ত ক্রোধ, হিংসা, সমস্ত খারাপটা বিসর্জন দিয়ে দেব। তোমরাও মনে মনে নিজেদের মনের সমস্ত মিথ্যে বিসর্জন দেবে, নইলে তোমাদের উত্তরাধিকারীরা কেউ কিন্তু শান্তি পাবে না। আর যদি সকলের নিষ্ঠা ভরে যজ্ঞটা করো, হতেও তো পারে ওই সুধীর চ্যাটার্জির ছেলে বাড়ি ফিরে আসবে। আমার কথাটা শেষ হতে না হতেই গাঁয়ের মোড়ল সুধীর চৌধুরীর বাবা যজ্ঞকুণ্ডের কাছে এগিয়ে আসে। আমি জানতাম সুধীর চাটুর্যের বাবা এগিয়ে আসবে, তাই আমি সুযোগ বুঝে তাকে মুরলী কুমার বলেই সম্বোধন করি। বলি, আপনি কিছু বলবেন মুরলী কুমার বাবু? আমি তাকে মুরলী কুমার বলে সম্বোধন করতে গাঁয়ের সব ছেলেরা বলে ওঠে, কি বলছেন বাবা ঠাকুর? উনি তো মুরলী কুমার নন, আমাদের গায়ের আগের মোড়ল। গাঁয়ের লোকেদের প্রশ্নের উত্তরে আমার তাদেরকে কিছু বলতে হয় না।
৭৭ বছর বয়সী মুরলী কুমারী কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, উনি ঠিকই বলছেন। আজ থেকে প্রায় ৫০-৫২ বছর আগের কথা। আমি আমার পিতার দেওয়া নাম পদবি ত্যাগ করে অধীর চাটুর্যে থেকে তান্ত্রিক মুরলী কুমার হয়েছিলাম। গাঁয়ের সকলে জানতো আমি বিদেশে মদের কোম্পানিতে চাকরি পেয়ে শহরে চলে গেছিলাম, কিন্তু আমি এই তন্ত্রবিদ্যার প্রতি আকর্ষিত হয়ে তন্ত্রবিদ্যার আঁতুর ঘর আসামের মায়াঙ্কে পৌঁছেছিলাম। সেখানে গিয়ে আমার এক মহিলা কাপালিকের সাথে দেখা হয়। সে আমাকে কঠিন তন্ত্রবিদ্যাও শেখায়। তার অধীনে আমি খুব অল্প দিনেই সমস্ত কিছু রপ্ত করে ফেলি। ততদিনে সেই কাপালিনীর সাথে আমার বেশ সুসম্পর্কই গড়ে উঠেছে, বলতে পারো প্রেমের সম্পর্ক। আর ঠিক সেই সময় আমি চোখ বলে জানতে পারি আমি এক পুত্র সন্তানের বাপ হয়েছি। তাই আমি সেখান থেকে পালিয়ে আসি। আমি ওখান থেকে তান্ত্রিক সমাজের অনেক গোপন তন্ত্রবিদ্যা জেনে এসেছিলাম। তাই তার স্বজাতির সকল লোক তাকে সেখান থেকে বের করে দেয়। সে ওখান থেকে যোগ বলে আমার ঠিকানা জানতে পেরে এখানে চলে আসে একটা গাছ চালনা করে। তোমরা যে কাজটাকে না জানে কাজ বলছো, সেই কাজটা মায়াং পাহাড়ের একটা পাহাড়ি কাজ। যে রাতে ওই কাপালিকা এখানে এসেছিল, সেই রাতেই আমি তাকে জানাই আমি তার সাথে ফিরে যেতে পারবো না। আর ঠিক সেই কারণেই ওই কাপালিকা এই গ্রামের দক্ষিণ দিকে গাছটা পুঁতে দেয়। তারপর এখানেই থাকতে শুরু করে। আর ঠিক তখন থেকেই প্রতি অমাবস্যায় তন্ত্র সাধনা করে নিজেই শক্তিশালী ডাকিনী হয়ে ওঠে। আমার প্রতি ক্রোধের বশে ও এই গ্রামের কারোর বিয়ে হলেই সে ছলনার আশ্রয় নিয়ে বরগুলোকে এই মাঠে টেনে নিয়ে এসে নিজের রাগ মেটাতো। একবার তারা খ্যাপা ঠাকুর ওই ডাকিনীকে গাছে বন্দি করে দিয়েছিলেন। তখন আমি গ্রামে ছিলাম না, তাই ঠাকুর কিছু বুঝতে পারেননি। আর আমি পরে সে কথা জানতে পেরে আর কাউকে কিছু বলিও নি। আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে ওই ঠাকুরের মন্ত্রপুত নৌকা লোহা থেকে এ কাজটা কখনো মুক্ত হয়ে যাবে। তবে আজ আমি নিজের নাতিকে হারিয়ে বুঝেছি আমি কত বড় ভুল করেছিলাম। খুব ভুল করেছিলাম, আমি খুব ভুল করেছিলাম। সেই পাপের শাস্তি আজ পাচ্ছি। গায়ের প্রাক্তন মোড়ল বর্তমান মোড়লের বাপ অধীর চাটুর্যের কথা শুনে গায়ের লোকজন বিশ্বাসই করতে পারে না। সকলে ছি ছি করে। এই সব কথা শুনে আমি নিজেই গ্রামের ছেলেদের উদ্দেশ্যে বলি, চুপ করো। উনি দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছে নিজের, এটাই অনেক। তাই তোমরা স্থির হও আর আমায় যজ্ঞ শুরু করতে দাও। রাত্রি ১ প্রহর শেষ হতে চলল। আর যজ্ঞের শুরুতেই আমি মুরলী কুমারকে বলি, আপনি ভয় পাবেন না, আপনার নাতি সুরক্ষিত আছে। আপনার সমস্ত অপরাধ সকলের সম্মুখে আনার জন্যে আপনার নাতিকে অপহরণ করতে বাধ্য হয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমাকে যজ্ঞের অনুমতি দিন। আমি আপনার সাথীকে আহ্বান করি। আমি ভেবেছিলাম সবটা সুন্দরভাবে মিটে যাবে, কিন্তু না। মুরলী কুমারের যথেষ্ট বয়স হলেও সে নিজের নীচ মানসিকতা ছেড়ে বের হতে পারেনি। সে আমাকে অনুমতি দেওয়ার বদলে মিথ্যের আশ্রয় নেওয়ার জন্য আমাকে তিরস্কার করে। গ্রামবাসী বৃন্দকে মন্ত্র বলে স্থির করে দেয়। বয়স হলেও সে তন্ত্রবিদ্যাকে তখনও ভুল উদ্দেশ্যে প্রদর্শন করতে শুরু করে।
আর সেটাই বোধহয় জীবনের সব থেকে বড় ভুল করে ফেলে সে। কারণ বিধিও মাপকাঠি বেঁধে দেয় ভুল করার। হয়তো সেই মুহূর্তেই তার ভুল শেষ সীমা ছুঁয়ে ফেলেছিল। তাই আমার মন্ত্রে যজ্ঞকুণ্ড আপনা থেকেই জ্বলে ওঠে। আমার আহ্বানে সেই না জানি গাছের মধ্যস্থল থেকে বেরিয়ে আসে উগ্ররূপী ডাকিনী। সে মুরলী কুমারের রোষ দেখে বলে, জীবিত অবস্থায় তোকে নিয়ে আমি যেতে পারবো না, কিন্তু তুই মরলে তো তোকে নিয়ে যেতে পারবো। এতদিন জানতাম এরা তোর আপনজন, কিন্তু আজ বুঝলাম তুই এদের শত্রু। তাই তোকে নিয়ে যেতে আমার আর কোনো বাধা নেই। কথাটা বলেই সেই ডাকিনী মন্ত্রোচ্চারণ শুরু করে। মন্ত্রের শব্দে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে। মুখের অনন্ত গহ্বর থেকে বেরিয়ে আসে জ্বলন্ত অগ্নি শিখা, আর সেই শিখাতেই ভস্মীভূত হয়ে ওঠে মুরলী কুমার। তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে এসে ডাকিনীর হাতে গিয়ে বসে। এমন দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে আমি ক্রমাগত বিপদ নাশিনী কাল ভৈরব মন্ত্র পাঠ করতে থাকি। গ্রামবাসীরা তো কেউ কেউ মূর্ছাও যায়। আর সেই ডাকিনী মুরলী কুমারের সূক্ষ্ম শরীরটা হাতে নিয়ে শূন্যে ভেসে ওঠে, এবং সাথে সাথে সেই অভিশপ্ত না জানি গাছের একটি ডাল ভেঙে তাতে চেপে বসে আকাশে বিলীন হয়ে যায়। আর তার সাথে সাথেই বিশাল শব্দে একটা বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণে সেই না জানি গাছটা লেলিহান অগ্নিশিখায় ভস্মীভূত হয়ে যায়। সেই দৃশ্যের সাক্ষী হয়ে থাকে বাতাসিপুর গ্রামের সকল পুরুষ আর আমি। গ্রাম অভিশাপ মুক্ত হয়, আর আমি সেই ঘটনার পরদিন সেখান থেকে ফিরে আসি। আসবার সময় সেই জায়গার থেকে নিয়ে আসি সেই নৌকা লোহাখানা, যে লোহা মানুষের কাছে থাকলে কোনো অপশক্তি কোনো রকম ক্ষতি করতে পারে না। রসুলপুর স্টেশনের যাত্রী নিবাসে তখনও আগুনটা নিভু নিভু হয়ে তখনও চলছে। শীতের প্রকোপ কমেছে। তারানাথ সেই নিভু কাঠ থেকেই আরও একখানা পাসিং শোয়ের সিগারেট ধরায়। আমাদের শরীরের প্রতিটা রোমকূপ তখনও মন্থিত হচ্ছে রোমাঞ্চে। সেই রোমাঞ্চের রেশেই কিশোরী তারানাথকে প্রশ্ন করে, তারপর আর সেখানে কখনো যাননি ঠাকুরমশাই? তারানাথ সিগারেটে একটা শুক টান দিয়ে বলে, হ্যাঁ গেছি, তবে তারপর সেখানে জনজীবন সচল হলেও রাতে এখনো কেউ ওই দক্ষিণের ভুইয়া জলার মাঠে যায় না। সবাই বলে ওখানে যেতে নাকি ভয় করে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন সুচরিতা কাঁড়ার নস্করের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, বাতাসিপুরের ডাকিনী নিবাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট সকলের আগে আপনার কাছে পৌঁছে যায়। নতুন বছর আসার পূর্বে আমরা আরও একটি তারানাথ তান্ত্রিকের গল্প আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। তাই ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং রাজপ্রতাপের ঠেকের সকল সদস্যবৃন্দকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।